ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে বিভাস ডাকছে। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এক রোমহর্ষক ভূতের গল্প, বিভাস ডাকছে। আপনাদের সকলকে স্টোরিলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। বেশ শীত পড়েছে। নির্জন প্ল্যাটফর্মে কনকনে হাওয়া বইছে হাড় কাঁপিয়ে। কোটের কলার উল্টে দিয়ে কান ঢেকে মাফলার জড়িয়ে বসে আছি। বিহারের কোনো এক লুপ লাইনের একটি অখ্যাত গ্রাম্য স্টেশন। যাত্রীদের জন্য একটা ওয়েটিং রুমও নেই, যেখানে ঢুকে এই ঠান্ডা বাতাস থেকে রেহাই পাওয়া যায়। আমাদের ট্রেনের এখনও প্রায় 1 ঘন্টা দেরি। এর মধ্যে উল্টো দিকে একখানা প্যাসেঞ্জার ট্রেন যাবে। সে ট্রেন আসবার প্রথম ঘন্টা পড়ে গিয়েছে। সমস্ত প্ল্যাটফর্মে সব মিলে বোধহয় 10 যাত্রী। এ স্টেশনে বিদ্যুৎ নেই। এখানে ওখানে গোটা কয়েক তেলের বাতি টিম টিম করছে। একটা সাদা কালো কুকুর দেওয়ালের কোণে কুণ্ডলি পাকিয়ে ঘুমোবার চেষ্টা করছে, আর মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে। একজন সবুজ আর কালো চেকওয়ালা কোট পরা লোক আমার দিকে পিছন ফিরে টিকিট ঘরে টিকিট কিনছে। লোকটার দিকে তাকিয়ে আছি, এমন সময় আমার সঙ্গী বললেন, ব্যানার্জি, আপনার কাছে সিগারেট হবে? পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তাকে দিয়ে আমিও একটা ধরালাম। সঙ্গী আরাম করে একটা টান দিয়ে বললেন, কি শীত দেখেছেন? কোথায় বাড়িতে চাদর মুড়ি দিয়ে বসে এখন গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো, আর কোথায় এই দেহাতের খোলা হাওয়ায় বসে কাঁপছি। শালা, চাকরির দায়ে কিনা করতে হয়। আমি এ কথার উত্তর দিলাম না, কারণ আমি তখন ভ্রু কুঁচকে সবুজ কোট পরা লোকটার দিকে তাকিয়ে দেখছি। এমন একটা কোট আমি যেন এর আগেও কোথায় দেখেছি, কিন্তু কোথায় ঠিক মনে আসছে না। অথচ জিনিসটা আমার খুব পরিচিত। এইরকমই হালকা সবুজ জমির ওপরে কালো চেকওয়ালা টুইডের কোট আমার নিতান্ত চেনা কে একজন যেন পরতো। মনে আসি আসি করেও আসছে না। এরকম হলে ভারী অস্বস্তি হয়। টিকিট কিনে লোকটা সোজা ওদিকে হেঁটে চলে গেল।
প্ল্যাটফর্মের সেদিকটায় ঘন অন্ধকার। অবশ্য আমার দিকে হেঁটে এলেও চিনতে পারতাম কি না সন্দেহ আছে, কারণ ম্লান কয়েকটা তেলের লণ্ঠন অন্ধকারকে আরও রহস্যময় করেছে মাত্র। এমন আলো আধারিতে 3 হাত দূর থেকেও মানুষ চেনা কঠিন। আমার সঙ্গী বোধহয় আমার ভাবান্তর খেয়াল করেননি। বললেন, তা কি বলেন? জমি এদিকে পাওয়া যাবে বলে মনে হয় না। লোহার ডগা কিংবা টালটানগঞ্জের ওদিকেই খোঁজ করতে হবে। একসঙ্গে এত জমি পাওয়া কঠিন, তার উপর ব্যাটারা আমাদের গরজ বুঝতে পেরে দাম চড়িয়ে দিচ্ছে। খুব চেনা, খুব। একবার উঠে গিয়ে দেখে আসবো নাকি? না, তাতে লাভ নেই। এদিকে তো তবু কয়েকটা আলো আছে। প্ল্যাটফর্মের ও প্রান্তের অন্ধকারে লোকটার নাকে নাক ঠেকিয়ে না তাকালে চেনা সম্ভব হবে না। আর যদি অচেনা হয়, তাহলে আমাকে কাছে ঘুরঘুর করতে দেখলে ভয় পেয়ে যেতে পারে। চোরগুন্ডার উৎপাত যা বেড়েছে, বরং দেখি এদিকে আসে কিনা আবার। কিন্তু লোকটা ফিরে আসার আগে উল্টো দিকের প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ালো। স্টেশন 1.5-2 মিনিটের জন্য সরগরম হয়ে উঠল। মাটি ফুঁড়ে যেন 3-4টে চাওয়ালা আবির্ভূত হয়ে দৌড়ে গেল ট্রেনের দিকে। 4-5 জন লোক নামলো, 4-5 জন উঠল। সবুজ কোট পরা লোকটিও কি এই গাড়িতেই উঠবে? দু মিনিট পরে ট্রেন ছাড়ল। কামরার মধ্যে তীব্র আলো জ্বলছে। নানা ধরনের মুখ জানালায়। তাকিয়ে দেখছি ট্রেনের বেগ একটু একটু করে বাড়ছে। এমন সময় ঘটল ব্যাপারটা। শেষ কামরাটা যখন আমার মুখোমুখি, কামরার উজ্জ্বল আলোয় দেখলাম জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে বিভাস। তার গায়ে কালো সবুজ কোট। আমি প্রথমটা যেন বুঝতে পারলাম না কি হচ্ছে। খুব আচমকা কোনো অবাক করা ঘটনা ঘটলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। জানলার মুখ, পরিচিত কোট, এই সব কিছু আরও অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে এক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে মাথায় কোলাহল বাঁধিয়ে দিল। বিভাস! পর মুহূর্তেই আমি বিভাস বলে চিৎকার করে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালাম। কামরাটা তখন আমাকে ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে। গার্ডের গাড়ির পিছনের টেল ল্যাম্প মিলিয়ে আসছে। আমি কি করছি না ভেবেই দুপা দৌড়ে গিয়ে কাজটার অসম্ভাব্যতা বুঝতে পেরে থেমে গেলাম। আমার সঙ্গী ব্যস্ত হয়ে উঠে এসেছেন। একটা দেহাতি কুলি অবাক হয়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। গাড়ি চলে গিয়েছে দূরে। ওই গাড়ির শেষ কামরায় বসে আছে বিভাস। কি হলো ব্যানার্জি? চেনা কেউ নাকি? কি হয়েছে? কি হয়েছে কি করে বোঝাই? বিভাস আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, সেই স্কুল থেকে। আজ কতদিন পরে বিভাসকে, কিন্তু তা কি করে হয়? তা যে একেবারেই অসম্ভব। 10 বছর আগে বিভাস মারা গিয়েছে। আমি তখন সবে চাকরি পেয়ে পাটনায় আছি। বাবা চিঠি দিয়ে জানিয়েছিলেন বিভাসের মৃত্যু সংবাদ। হঠাৎ মৃত্যু আসে, অন্ধ্রে ফুটো হয়ে মারা যায়।
2-3 দিনের মধ্যে সব শেষ। কিছু করা যায়নি। ওই সবুজ কোটটা খুব প্রিয় ছিল বিভাসের। ব্যানার্জি? হ্যাঁ, কি হলো? কাকে দেখলে? আমতা আমতা করে কি যেন বলে গেলাম। কাকে যেন দেখলাম তা তো আমি নিজেই বুঝতে পারছি না। বললাম, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। স্টেশনের অফিস ঘরে ঢুকলাম। স্টেশন মাস্টার বিহারি, গোল মাথা, ঝাঁটার মতো গোঁফ, গায়ে গলাবন্ধ কোট। আমাকে ঢুকতে দেখে বললেন, কি চাই? এইমাত্র যে ট্রেনটা গেল সেটা কত দূর যাবে? ও 137 ডাউন। ওটা সামনের জাংশন অবধি গিয়ে দাঁড়িয়ে যাবে, আর যাবে না। আগের জাংশন থেকে পরের জাংশন অবধি একটা শাটেল ট্রেন আর কি। আচ্ছা, গাড়ি আসার আগে শেষ যে ওই ভদ্রলোক টিকিট নিলেন, গায়ে কালো আর সবুজ কোট, উনি কোন স্টেশনের টিকিট কিনেছেন বলতে পারেন? স্টেশন মাস্টারের ঝাঁটার মতো গোঁফ দুবার কাঁপল। দেখলাম সন্দেহে চোখের দৃষ্টি ছুঁচলো হয়ে এসেছে। তিনি বললেন, কেন বলুন তো, আপনি কে? না, মানে উনি আমার একজন বন্ধু। পিছন থেকে চিনতে পারিনি, পরে ট্রেনের জানলায় মুখ দেখে বুঝলাম। যদি একটু বলেন। ভদ্রলোক কিছুক্ষণ কি ভাবলেন, তারপর দেখলেন ঝামেলা মিটিয়ে দেওয়াই ভালো। বললে কারোর ক্ষতি নেই, বরং না বললে ওর ক্ষতির আশঙ্কা আছে। জনহীন স্টেশন, উত্তর না পেলে আমি রেগে গিয়ে কিছু একটা করে বসলে ওকে বাঁচাবার কেউ নেই। তা বলতে পারি, কারণ আমি স্টেশন মাস্টার, আবার আমি টিকিট বাবু। ছোট স্টেশন, বুঝলেন না? আপনার বন্ধু জাংশনের টিকিট কিনেছেন, মানে একেবারে শেষ অবধি যাবেন। ওদিকে যাবার আর গাড়ি আছে এখন? না, এখন নেই। ঘন্টা 5 পরে একটা আছে, মিক্সড প্যাসেঞ্জার, শেষ রাতে পৌঁছয়। ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। সঙ্গী বললেন, কি ব্যাপার ব্যানার্জি, একটু আপসেট লাগছে? এনিথিং রং? না, আসলে ওই গাড়িতে আমার এক ছোটবেলার বন্ধুকে দেখলাম, তাকে আমার খুব দরকার। আপনি একটা কাজ করুন, আপনি রাঁচি ফিরে যান, আমি কাল পরশু আসছি। অফিসে যা হোক কিছু বুঝিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার বাড়িতে একটু খবর দিয়ে যাবেন, শিউলি চিন্তা করবে। আরে কিন্তু আপনি এখন চললেন কোথায়? আমি এখন কোথাও যাচ্ছি না, আপনি আগে যাবেন, আমি পরের প্যাসেঞ্জারে ওদিকের জাংশনে যাব। আহা, আপনার বন্ধু কি ততক্ষণ স্টেশনে বসে থাকবে আপনার জন্য? সে কি আপনাকে দেখতে পেয়েছে? দেখা যাক। আধ ঘন্টা পরে রাঁচির গাড়িতে চেপে আমার সঙ্গী রওনা হয়ে গেলেন। স্টেশন আবার ফাঁকা। আমার হাতে রয়েছে 5-5টা ঘন্টা। অফিস ঘরে আবার ঢুকে পড়লাম। বললাম, শুনছেন, একটা কথা বলবো? আমার গলার স্বরে কি লিখতে লিখতে স্টেশন মাস্টার চমকে আমার দিকে তাকালেন। বোধহয় ভাবলেন আপদটা এখনো দূর হয়নি। বলুন। বাইরে বড় শীত, এখানে এই চেয়ারটাতে একটু বসবো? ভয় নেই, আমি চোর ডাকাত নই, ভদ্রলোক। অফিস ঘরে ঢোকার আগেই দরজার পাশের নেম প্লেট থেকে স্টেশন মাস্টারের নামটা দেখে এসেছি।
ভদ্রলোকের নাম ব্রিজপ্রসাদ। আমার কথায় বোধহয় একটু লজ্জা পেয়েই বললেন, না না, চোর ডাকু কেন হবেন? বসুন, ওই চেয়ারটায় আরাম করে বসুন। এই ট্রেনে তাহলে গেলেন না? না, একবার জাংশন ঘুরে আসি, দেখি বন্ধুকে পাই কি না। আপনার বাড়ি এখানেই? না, বাড়ি আড়া জেলা, এখানে কোয়ার্টার। আর আপনি? আমার বাড়ি বাংলায়, রাঁচিতে থেকে চাকরি করি। কোম্পানি একটা নতুন কারখানা খুলবে, তার জন্য জমি খুঁজতে পাঠিয়েছিল। না, একসঙ্গে এত বেশি জমি খুঁজে পাবেন বলে তো মনে হয় না। কথা বলতে বলতে ক্রিং ক্রিং করে ফোনের ঘন্টা বেজে উঠল। ব্রিজপ্রসাদ উঠে গিয়ে ফোনটা রিসিভ করলেন, বললেন, হ্যালো। আমি আরাম করে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে ভাবতে লাগলাম। আমাদের ছোট্ট শহর, শহরের এক প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে নদী। রোজ বিকেলে আমি আর বিভাস বেড়াতে যেতাম নদীর ধারে। সূর্য অস্ত গিয়েছে, পশ্চিম আকাশ মুখ লাল করে নদীর আয়নায় নিজের ছায়া দেখছে। মাথার উপরে ঘর মুখো পাখির শাড়ি। বিভাস আর আমি দুজনেই তখন কবিতা লিখতাম। অবশ্য সে আর এমন কি কবিতা, এখন মনে হলে হাসি পায়। কিন্তু তখন আমাদের ধারণা ছিল আমরা খুব বড় কবি হব। আমি বেশি দিন কাব্যচর্চা বজায় রাখতে পারিনি। আরও 90 জন মধ্যবিত্ত বাঙালির মতো কলেজ ছেড়েই চাকরিতে ঢুকে পড়লাম। কেবল স্মৃতি হিসেবে খাতা কখানা পড়ে আছে পুরনো একটা সুটকেসের তলার দিকে। কিন্তু বিভাসের মধ্যে সত্যি কিছু প্রতিভা ছিল। নানা কাজের ফাঁকে ফাঁকে ও আমাকে কবিতায় চিঠি লিখত। কয়েকটা কবিতা বেশ ভালো কাগজে ছাপাও হয়েছিল জানি। একদিন নদীর ধারে বসে বিভাস বলেছিল, আচ্ছা, মরে গেলে মানুষ কোথায় যায় রে? আবার জন্মায়? কেন রে, তোর মাথায় এসব ঢুকলো কি করে? সাধু টাধু হবি না তো? না রে, ভাবলে অবাক লাগে। এই একটা জ্যান্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, এই আর সে কোথাও নেই, যায় কোথায়? তারপর একটু চুপ করে থেকে বলল, দেখ, একটা প্রতিজ্ঞা করি আয়। আমাদের মধ্যে যে আগে মরবে সে অপরজনকে এসে দেখা দেবে। করবি প্রতিজ্ঞা? তখন দেখা করা না করা কি তোর আমার হাতে থাকবে? যদি সে ক্ষমতা মৃত্যুর পরে থাকে তাহলে দেখা দিবি। প্রতিজ্ঞা কর। মৃত্যুর এতদিন পরে কি বিভাসের মনে পড়ল? তাই কি শীতের রাতে চকিতে দেখা দিয়ে ডেকে গেল আমাকে? বিভাস নিজের অবস্থা বিশেষ ভালো করতে পারেনি। ইদানিং একটা স্কুলে পড়াতো আর বাড়িতেও গ্রুপ করে ছাত্রদের কোচ করত। 3-4টি বোন ছিল, ধার দেনা করে তাদের বিয়ে দিয়েছিল। আমরা ওকে বিয়ে করতে বলতে হেসে বলতো, দাঁড়া ভাই, আগে হাফ জিরিয়ে নি, অনেক দেনা এখনো ঝুলে আছে মাথার ওপরে। যাকে বিয়ে করেনি ভালোই করেছে। ওর সঙ্গে সঙ্গে ওর বউ বাচ্চা কাচ্চাও মরতো তাহলে। কত স্মৃতি যে মনে আসে। আমাদের 3-4টে প্রিয় জায়গা ছিল বিকেলে বেড়ানোর।
এক জায়গায় একজনকে না পেলে অন্য জায়গায় খুঁজতে যেতাম। এখনো চোখে ভাসছে সরকার বাগানের ভেতর জমিদারদের পুরো বাড়িটা। বড় বড় থাম, দেওয়াল ভেঙে স্তূপ হয়ে আছে, তার মধ্যে গজিয়ে উঠেছে জঙ্গল। এই ধ্বংসস্তূপের ভেতরে বসে আমরা সিগারেট খেতাম আর কবিতা লিখতাম। একজন এসে অপরজন ভেতরে আছে কিনা বুঝতে না পেরে যাতে ফিরে না যায়, সেজন্য বিভাস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেছিল। সচরাচর বিভাসী আগে এসে যেত। ও ঢোকবার পথে কোথাও ভাঙা থামে কি দেওয়ালে খড়ি দিয়ে যেদিকে গিয়েছে সেদিকে লক্ষ্য করে একটা তীর চিহ্ন এঁকে দিত। সেটা দেখলেই আমি বুঝতাম বিভাস ভেতরে আছে। আচ্ছা, আমি কাকে দেখলাম ট্রেনের জানলায়? এক মুহূর্তের জন্য এক চমক দেখা। আমার ভুলও তো হয়ে থাকতে পারে। হয়ে থাকতে পারে কেন? নিশ্চয়ই হয়েছে। মৃত মানুষ কি আর ফিরে আসে? শুধু একবার চকিত দেখার ওপর নির্ভর করে কাজকর্ম ফেলে এভাবে আলোর পেছনে দৌড়ে যাওয়া বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোথাও নিশ্চয় একটা ভুল হয়েছে। বিভাসকে কিভাবে দেখা সম্ভব? বিভাস আর বেঁচে নেই। ভুল হয়েছে বটেই। তারপর চোখের সামনে দিয়ে অনেক ছবি চলে গেল। অনেক সূর্যোদয়, অনেক সূর্যাস্ত, অনেক বৃষ্টি ভেজা দিনে সবুজ ঘাস মারিয়ে হেঁটে যেতে যেতে বিভাসের উদ্দাত্ত গলায় কবিতা শোনা। সত্যি, মানুষ মরে কোথায় যায়? প্রাণ শক্তি, মানব চেতনা তো একটা বড় শক্তি। শক্তির ক্ষয় নেই, ধ্বংস নেই। বিভাসের চেতনা তাহলে পঞ্চভূতে বিলীন হয়ে যায়নি? হ্যাঁ, এই তো বিভাস এসে দাঁড়িয়েছে আমার সামনে। গায়ে কালো সবুজ কোট, হাসছে আর বলছে, কি রে, ডাকলাম তোকে আর তুই এলি না? আয় আয়। সাবজি, ও সাবজি। চমকে জেগে উঠলাম। বৃজপ্রসাদ আমাকে ধাক্কা দিচ্ছে, বলছে, উঠিয়ে, গাড়ি आ रही है, खबर हो गया। চেয়ারে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। লজ্জিত হয়ে চোখ কচলে বললাম, কিন্তু আমার টিকিটটা যে বদলে দিতে হবে। হ্যাঁ, দিন বদলে দিচ্ছি। জাংশনের তো। হ্যাঁ। টিকিট পকেটে পুরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। ভয়ানক শীত। লাইনের ওপারে দিগন্তস্পর্শী প্রান্তর। মেঘহীন নির্মল আকাশে ঝকঝক করছে নক্ষত্রের দল। শহরে এত তারা দেখা যায় না। শীত কাটাবার জন্য একটা সিগারেট বের করে ধরাতেই শুনলাম অন্ধকার ফুটো করে তীক্ষ্ণ হুইসেলের আওয়াজ। জাংশন যখন পৌঁছলাম তখন রাত প্রায় শেষ। সামান্য আলো ফুটেছে পূব দিকে।
বিহারের এক অখ্যাত জাংশন, এমন কিছু জমজমার স্টেশন নয়। তবু এরই মধ্যে চাওয়ালা ঘুম চোখে ট্রেতে কেটলি আর ভাঁড় নিয়ে ঘোরাফেরা করছে। এ চায় 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 বলে চায় চায় চায়। ও ভাই, একটা চা দেখি। এক ভাঁড় চা কিনে খেলাম। ভাঁড়টা লাইনে ছুঁড়ে ফেলতে ফেলতে মনে হলো, এবার? তাই তো, এবার কি? পাগলের মতো চলে তো এলাম, এখন যাব কোথায়? কে আমাকে বলে দেবে কাল রাতে যাকে আমি দেখেছি সে কে, সে কোথায়? রাতের অন্ধকার কেটে দিন হয়ে আসার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে একটু ভুলই বোধহয় হয়ে গেল। রাতের গভীরতা, নির্জন রহস্যময়তা মানুষের যুক্তিকে দুর্বল করে দেয়। এখন আমার আসন্ন দিনের ম্লান আলোয় দাঁড়িয়ে বড় ক্লান্ত আর অবশ লাগলো। বড্ড ছেলে মানুষই হয়ে গিয়েছে। ফেরবার ট্রেন নিশ্চয় এই মুহূর্তে নয়। খুব খিদেও পেয়েছে। স্টেশনের বাইরে কোনো খাবারের দোকান পাওয়া যেতে পারে এই ভেবে এগোলাম। হ্যাঁ, আছে দোকান। দোকানি সবে ঘুম থেকে উঠে দোকানের সামনে গামছা পরে উবু হয়ে বসে দাঁতন করছে। পাশে একটা বেঞ্চি, তাতে বসে বললাম, হ্যাঁ দাদা, বলছি খাবার হবে কিছু? লোকটা ব্যস্ত হয়ে বলল, জি হ্যাঁ হবে। লাড্ডু, কাটকাটি, গুজিয়া, যা চাইবেন। अरे ए बन रसिया, बाबू को क्या चाहिए देख। কাঁচা শালপাতার ঠোঙায় বাসি খাবার খেতে খেতে হঠাৎ সামনে তাকিয়ে আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা শিহরণ নেমে গেল। আমার সামনের রাস্তার ওপারে একটা বাঁধানো কালভার্ট, সেই কালভার্টের গায়ে খড়ি দিয়ে একটা তীর চিহ্ন আঁকা। তার মানে বিভাস ওই দিকে গিয়েছে। আমি যাতে পথ চিনে যেতে পারি তার জন্য রেখে গিয়েছে ওই পথের নির্দেশ। এখন আর রাত নয়, প্রসন্ন সকাল একটা আলোর ফুলের মতো ফুটে উঠেছে। এখন আমার মস্তিষ্কে কোনো কুয়াশা নেই। ওই তো পরিষ্কার দেখতে পাচ্ছি কালো সিমেন্টের ওপর সাদা খড়ি দিয়ে আঁকা তীর চিহ্ন। বিভাস আমাকে ডাকছে। যাচ্ছি বিভাস, যাচ্ছি। ডাক শুনেছি আমি, তুই একটু অপেক্ষা কর। সেই কালো সিমেন্টের দেওয়ালে আঁকা তীর চিহ্ন যেদিকে নির্দেশ করছে সেদিকে শুধুই ধুধু মাঠ, আর অনেক দূরে আকাশের গায়ে আঁকা নীল পাহাড় শ্রেণী। খাবারের পয়সা দিয়ে দোকানিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই রাস্তাটা কত দূর গেছে বলতে পারবেন? কেন, কোথায় যাবেন আপনি? কোথাও না, এমনি বেড়াতে এসেছি এদিকে। এ রাস্তায় কিছু দেখবার নেই? জি বহুত আছে, জঙ্গল, পাহাড়, শহর থেকে লোক আসে দেখতে। আপনি যাবেন? হ্যাঁ মানে কিসে যাব? বাস আছে, এক্ষুনি ওদিক থেকে বাস আসবে। একটু দাঁড়ান, কুলেবিরা থেকে শেষ রাতে ছাড়ে, আসার সময় হলো। আস্তে, দেখে দেখে আস্তে। বলতে বলতেই একটা ঝরঝরে চেহারার বাস
বিকট আওয়াজ করে এসে দাঁড়ালো দোকান থেকে একটু দূরে। 20-25 জন লোক নেমে দ্রুত পায়ে চলে গেল স্টেশনের দিকে। চামড়ার ব্যাগ কাঁধে ধুলো মাখা কন্ডাক্টর এসে বেঞ্চিতে বসে আড়ামোড়া ভেঙে বলল, বনরসিয়া, তুরন্ত চাইলাও। ভাই, এ বাস কোথায় যায়? কোলেবিরা যাবেন? হ্যাঁ, মানে আসলে আমার এক বন্ধু কাল রাতে এই পথে গিয়েছে, তাকে আমার খুব দরকার। সবুজ কালো কোট পরা কাউকে কি আপনি বাসে উঠতে দেখেছেন? সবুজ কালো কোট, হ্যাঁ তা দেখেছি। দেখেছেন? আপনার বাসে উঠেছিল? লোকটার যেন পৃথিবীর কোনো ব্যাপারে ঔৎসুক্য নেই। আঙুল মটকাতে মটকাতে আবার হাঁক পারল। আরে এ বনরসিয়া, চাও তো লাও বাবা, যার কে মারে হাড্ডি গুড্ডি সব জম গিয়া। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রাত্রিরে লাস্ট ট্রিপ নিয়ে যাওয়ার সময় আপনার সবুজ কোট পরা বন্ধু আমার বাসে উঠেছিলেন। মাঝ রাস্তায় পালঘাটের কাছে নেমে গেছেন। আপনার যদি যাবার থাকে তাহলে ওই বাস দাঁড়িয়ে আছে, উঠে পড়ুন, ঠিক জায়গায় নামিয়ে দেবো। এক ঘন্টা পরে নীল পাহাড়ের পায়ের কাছে আমাকে নামিয়ে দিয়ে বাস কোলেবিরার দিকে চলে গেল। বোলতার পাখার আওয়াজের মতো দূরে বাসের ইঞ্জিনের গুঞ্জন মিলিয়ে আসছে। পথের ধারে লাল মাটিতে জন্মানো ঘাসের ওপরে জমা শিশিরে চকচক করছে শীতের মিষ্টি রোদ্দুর। একদিকে খোলা প্রান্তর, আর একদিকে ছোট পায়ে চলা সুঁড়িপথ চলে গিয়েছে পাহাড়ের দিকে। সকালের একটা নিজস্ব গন্ধ আছে, বাতাসে সেই গন্ধ পাচ্ছি। দেখতে দেখতে পথ আমাকে নিয়ে এলো শাল পিয়াল কেঁদো গাছের জঙ্গলে। পায়ের নিচে ঝরা পাতার রাশ শিশিরে ভিজে আছে বলে শব্দ হচ্ছে না। চারদিকে সুনিবিড় স্তব্ধতা, কেমন শান্তি মিশে আছে আজ সকালের আলোয়। এই তো কাল সন্ধে অবধি কারখানার জমি খুঁজতে ঘুরে বেড়াচ্ছিলাম, বৈষয়িক কথা বলছিলাম পাকা ব্যবসায়ীদের সঙ্গে। এখন মনে হচ্ছে সেসব যেন কবেকার অতীতের কথা। শহরের ধুলো আর গায়ে একটুও লেগে নেই। অরণ্য আরো নিবিড় হয়ে এসেছে। ওপরে তাকালে পাতার ফাঁকে হীরের কুচির মতো আকাশ চোখে পড়ে। দুদিক দিয়ে পাহাড় ঢালু হয়ে এসে সামনে যেন সংকীর্ণ একটি গিরিপথের সৃষ্টি করেছে। কি অপূর্ব সে পথ! ঘন সবুজ গাছপালা ছায়া দিচ্ছে সেই পথে। দু একটা গাঢ় লাল কাঠবাদাম পাতা ঝরে পড়ছে নিঃশব্দে। বাতাসে যেন দেবধূপের সৌরভ। স্বপ্নে দেখা রামধনুর রঙের মতো আলো কোথা থেকে এসে ছড়িয়ে পড়েছে জায়গাটায়। এবং এবং আমার বাঁ দিকে একটা বড় পাথরের গায়ে একটা সাদা তীর চিহ্ন নির্দেশ করছে দুই পাহাড়ের মধ্যবর্তী ওই সুন্দর পথের দিকটা। আমি আবার সামনে তাকালাম। সবুজের অলংকারে ছায়ার আলোয় মায়াময় হয়ে আছে পথটা। বনের ভিতরে বাঁক ফিরে চলে গিয়েছে অজানা কোন পরিদের দেশে। সেখানে বিভাস আছে, আর আছে পৃথিবীর উন্মত্ত কোলাহল থেকে দূরে সুগভীর শান্তি। ওখানে একবার পৌঁছতে পারলে আর কষ্ট পেতে হয় না।
আর ব্যস্ত হতে হয় না পার্থিব চিন্তার দোলায়। ওখানে একবার পৌঁছতে পারলে আর ফিরে আসতে হয় না। কারা যেন পথের বাঁকের ওপাশে আমার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আমার যাওয়ার অপেক্ষা। বিভাস আমাকে ভালোবাসে, তাই সে আমাকে পৃথিবীর কূট কোলাহল থেকে দূরে ওই রামধনুর দেশে নিয়ে যেতে চায়, যেখানে মিষ্টি রোদে পিঠ দিয়ে আমরা দুই বন্ধু সেই কবেকার হারিয়ে যাওয়া ছোটবেলার মতো পাশাপাশি বসে থাকব। বিভাস তাই আমাকে এই পথে ডেকে গিয়েছে। কিন্তু এমন হয় না। ঘুমোবার আগে অনেক কাজ বাকি। শিউলি অপেক্ষা করে আছে, সে আমার জন্য রেঁধে রাখবে। বাড়ি গেলে আসন পেতে খেতে দেবে গরম ধোঁয়া ওঠা ভাত, কাঁকরোল ভাজা, মুগের ডাল। আমি বাড়ি ফিরলে সে হাসবে। আমার ছেলে দৌড়ে এসে বলবে, কি এনেছো আমার জন্যে বাবা? এরা সবাই অপেক্ষা করে আছে। এখন আমার বিভাসের সঙ্গে দেখা করা হয়ে উঠবে না। আরো কত সুন্দর শিশির ভেজা সূর্যোদয়, বর্ষণ মুখর সিক্ত দিন তাদের সৌন্দর্য নিয়ে অপেক্ষায় আছে। না, এমন হয় না। কি সুন্দর দেখাচ্ছে পথটা, গেলেই হয়। এই তো এক পা। মন শক্ত করে সেদিকে হাত নেড়ে বললাম, না রে বিভাস, আজ পারলাম না। খোকা কাঁদবে, খোকার মা কাঁদবে, অনেক কাজ যে বাকি। চিন্তা করিস না, সব সেরে আমি ঠিক আসবো। তুই একটু অপেক্ষা করে থাক, কথা দিচ্ছি আমি আসবো। পিছন ফিরে এগিয়ে চললাম অরণ্যের বাইরে। সেখানে কোলেবিরা থেকে ফিরতি বাস কিছুক্ষণের মধ্যেই এসে দাঁড়াবে। শেষ হলো তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে বিভাস ডাকছে। গল্পপাঠ সঙ্গী, দোকানি, স্টেশন মাস্টার এবং কন্ডাক্টরের চরিত্রে চান্দ্রিক দে, বিভাস রোহন শর্মা, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।